আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হালিমুন্নেসা স্বপ্নের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি সুস্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে স্কুলে এসে আসলে তোমাদের কথা বেশ মনে পড়লো, খুব বেশি মনে পড়লো। কারণ হলো মাঠে আজকেও সেই ঘাস কাটার জন্য লোক লাগাতে হয়েছে। তোমাদের পদচারণার অভাবে ঘাসগুলো এত বড় হচ্ছে যেটা বলার মতো না। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পেছনে যে ক্লাসগুলো আমরা করেছি নিশ্চয়ই তোমরা সেগুলো সুন্দরভাবে উপভোগ করেছ। অনেকে করেছো সেটা জানি, আবার অনেকে করেছো কিনা সেটা এখনো জানতে পারিনি। তো আমি আজকে তোমাদের এখানে উপস্থাপনা করব এই অনলাইন স্কুলের ক্লাসে, অনলাইন ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে। বিগত দিনে তোমাদেরকে ভূগোল পড়িয়েছি, ইতিহাস পড়িয়েছি তোমাদেরকে অর্থনীতি, কিন্তু আজকে আরেকটি নতুন বিষয়ের উপর তোমাদের সাথে আলোচনা করব। সেটি হলো নবম দশম শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আরেকদিন ক্লাসে বলেছিলাম যে আমার কাছে মনে হয় সাবজেক্টের মধ্যে সবচেয়ে কঠিন সেটা হলো বাংলা বিষয়। বাংলাটা আমার কাছে এত বেশি কঠিন মনে হয় সবসময়। তোমরা কি এখনো যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদেরকে যদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবগুলো লিখতে বলা হয়, তোমরা কি পারবে? আমার মনে হয় ভুল হবেই, কারণ সেটা আমরা সেই ছোট্টবেলায় পড়েছি, এখন আর সেটাতে আমাদের চর্চা নেই। কিন্তু না, আমাদেরকে কি করতে হবে? এগুলোর চর্চা করতে হবে, আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। কারণ এই বাংলা দ্বিতীয় পত্র কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের উপরই অনেক কিছু নির্ভর করবে, অনেক কিছু। সুতরাং আমি যখন মনে আছে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে আমি পড়াশোনা করেছি। তো নাসিরাবাদে পড়াশোনা করেছি বলতে হলো ওখানে আমার বিয়েটা ওখান থেকে করেছি আমি। তো ওই নাসিরাবাদ কলেজে আমাদের একজন বাংলা স্যার ছিলেন, এত সুন্দর বাংলা পড়াতেন। তিনজন স্যার ছিলেন বাংলা। একজন স্যার ছিলেন আনোয়ার হোসেন, উনি মারা গেছেন বেশ কিছুদিন আগে। ওই স্যার আমাদেরকে গল্প পড়াতেন। ওনার এত রূপ রস, এত সুন্দর করে গল্প পড়াতেন যে আমরা শুধু ওনার গল্পই শুনতে চাইতাম, এত ভালো লাগতো। আর আমাদেরকে ওই বাংলার দ্বিতীয় পত্র বিষয়ের উপর একজন পড়াতেন, উনি হলেন যতীন্দ্রমোহন। উনি অনেক বড় একজন লেখক ছিলেন, তোমরা নিশ্চয়ই ওনাকে চিনবে, হয়তো বা নাও চিনতে পারো, উনিও বেশ আগেই মারা গেছেন। যতীন্দ্রমোহন অনেক ভালো বাংলা জানতেন। উনি যখন বাংলা পড়াতেন, ক্লাসে আসতেন, আসার পর প্রথমে আমাদেরকে যে প্রশ্নটা করতেন সেটা হলো, বাড়ি থেকে কি ভালো করে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পড়ে আসছো? আমাদেরকে জিজ্ঞেস করতো। প্রথম যেদিন স্যার এই কথা বললো আমাদেরকে, আমরা সবাই তো হেসেই মরে গেলাম। ডিগ্রিতে পড়ি, বিএ ক্লাসে পড়ি, ইউনিভার্সিটি লেভেলে পড়ি, অথচ স্যার আমাদেরকে জিজ্ঞেস করতেছেন আমরা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ জানি কিনা। পরক্ষণেই যখন স্যার আমাদেরকে কোশ্চেন করতে শুরু করলেন, তখন তো দেখি যে আসলেই না, আমরা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণগুলো আসলেই তেমনভাবে পারি না, শুধু ভুল হচ্ছে। তো এখন বুঝি স্যার কেন জিজ্ঞেস করতেন। বাংলা দ্বিতীয় পত্র পড়তে গেলে অবশ্যই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সম্পর্কে বেশ ধারণা থাকতে হবে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এখানে যে উপস্থাপনাটা করব সেটা হলো নত্যবিধান ও সত্যবিধান নিয়ে। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বাংলা দ্বিতীয় পত্রের, বিশেষ করে বানানের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে এটা বেশ প্রয়োজন, নত্যবিধান এবং সত্যবিধান। তো দুটো একসাথে করে পড়াতে গেলে আমি আসলে শেষ করতে পারবো না,
তো আমি আজকে তোমাদেরকে যে জিনিসটা পড়াবো সেটা হলো নত্ব বিধান প্রসঙ্গে একটু আলোচনা করব তোমাদের নিয়ে। আচ্ছা, এই নত্ব বিধান কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। এখন এই নত্ব বিধান কাকে বলে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের আরেকটা বিষয় জানতে হবে। আমি জানি তোমরা জানো, তারপর একটু মনে করিয়ে দিতে হবে তোমাদেরকে। সেটা হলো তৎসম, তদ্ভব শব্দ। অনেক শব্দ কত প্রকার, অনেক প্রকার না? তার মধ্যে একটা আছে তদ্ভব, একটা আছে তৎসম, একটা আছে কি অর্ধ তৎসম, দেশি, বিদেশি, এগুলো অনেক শব্দ আছে না? এই যে শব্দগুলো আছে তার মধ্যে তৎসম শব্দ, এটার ব্যবহারের মধ্যেই কিন্তু এই নত্ব বিধানটা পড়ে। তো আমি যে তোমাদেরকে বলবো সেটা হলো যে তৎসম শব্দটা কাকে বলে এটা তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে। সেটা হলো তৎসম শব্দ হলো তৎসম। কি শব্দের কথাটা বললাম আমি? তৎসম। তৎসম। এখন আমাদের জানতে হবে যে তৎসম শব্দটা কি। তৎসম শব্দটাকে আমরা যদি সন্ধি বিশ্লেষণ করি, তৎ যোগ তৎ, কি হবে? তৎ যোগ সম, এই হবে এটা সন্ধি বিচ্ছেদ। এখন তৎ শব্দের অর্থ কি? তৎ হলো তার, যোগ সম, এই হলো তৎসম। তার সম অর্থাৎ কার সম, যে শব্দটা ব্যবহার করা হয়েছিল তার সম। তাহলে হলো তৎসম শব্দ যখন কি করব আমরা ব্যবহার করব, সেই তৎসম শব্দেই শুধুমাত্র এই মূর্ধন্য এর ব্যবহার রয়েছে, অর্থাৎ এই নত্ব বিধানের বিধান রয়েছে। তো যাই হোক, এখন আমরা যেটা জানবো সেটা হলো, তাহলে তৎসম শব্দ যদি আমরা জানি যে কী জিনিস, তাহলে এখন বুঝতে হবে যে আমাদের তৎসম শব্দ কোনগুলো, সেটা তো আমরা চিনব কীভাবে। হ্যাঁ, সেটাও একটা বিষয়। তৎসম শব্দ চেনার উপায় হলো যে শব্দগুলোর মধ্যে রেফ থাকবে, যে শব্দগুলোর মধ্যে রেফ থাকবে, যে শব্দগুলোর মধ্যে রফলা থাকবে, রফলা, যে শব্দগুলোর মধ্যে কি থাকবে আরেকটা রেফ, রফলা, তারপর হলো তোমার রিকার, আরেকটা হলো কি রিকার। রিকার, এটা রেফ হলো এই, রফলা হলো এই, তারপরে হলো রিকার হলো এই, এগুলো থাকবে, সেটাই হবে কি তৎসম শব্দ। এগুলো হলো তৎসম শব্দের শব্দ চেনার উপায়। রফলার অবশ্য বিশাল বিবরণ রয়েছে। ফলা কয়টি আমাদের বাংলা ব্যাকরণে? ফলা হচ্ছে 6টি। এটার আরো বিশদ আলোচনা আছে, সেটা আমি করব না তোমাদের সাথে, ওখানে চলে গেলে আর নত্ব বিধান করা হবে না। তো যাই হোক, রেফ, রফলা, রিকার, এগুলো যে শব্দের মধ্যে থাকবে সেটাকে আমরা বলবো কি, সেটাই হলো তৎসম শব্দ। তারপর এই তৎসম শব্দগুলো আস্তে আস্তে কি আবার চলে আসছে তদ্ভব, অর্থাৎ তার থেকে উদ্ভব বা উৎপন্ন। তৎসম থেকে সংস্কৃত শব্দগুলো কি আস্তে আস্তে আবার চলে আসছে তৎসম থেকে তদ্ভব। যেমন তোমার চক্ষু, কর্ণ, তারপর হলো এই চক্ষু, কর্ণ, তারপরে হলো মস্ত, হস্ত, এগুলো হলো কি সংস্কৃত শব্দ। তো এগুলো থেকে আমরা ধরে নেব যে সব শব্দে রেফ আছে, রফালা আছে, রিকার আছে, সেগুলো হচ্ছে কি তৎসম শব্দ। এখন বাংলা ব্যাকরণে দেশি শব্দ, বিদেশি শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, এগুলো শব্দের মধ্যে কখনোই এই নত্ব বিধানের ব্যবহার হয় না। কখনো কি হয় না? নত্ব বিধানের ব্যবহার হয় না। শুধুমাত্র নত্ব বিধানের ব্যবহার কোথায় হয়? নত্ব বিধানের ব্যবহার হয় শুধুমাত্র তৎসম শব্দে। কোথায় ব্যবহৃত হয়? তৎসম শব্দে। এখন যদি বলা হয়
যে নত্ব বিধান কাকে বলে। এটা আমরা একটু জেনে নিই, নত্ব বিধানটা কাকে বলে। নত্ব বিধান হলো তৎসম শব্দে নিয়ম অনুযায়ী যথাযথভাবে মূর্ধন্য এর ব্যবহারকে নত্ব বিধান বলে। তাহলে নত্ব বিধানটা কাকে বলে বললাম? তৎসম শব্দে নিয়ম অনুযায়ী যথাযথভাবে মূর্ধন্য এর ব্যবহারকে কি বলে? নত্ব বিধান বলে। আমি আগেই বলেছি যে দেশি, বিদেশি, তদ্ভব, তারপর খাঁটি বাংলা, এগুলো শব্দে কি হবে না, কখনোই কি বসবে না, মূর্ধন্য বসবে না। তাহলে আমরা জানলাম যে শুধুমাত্র তৎসম শব্দেই কি হবে? মূর্ধন্যর ব্যবহার হবে। তাহলে শুধুমাত্র যদি বলি যে মূর্ধন্যর ব্যবহার তৎসম শব্দেই হবে, তাহলে বিষয়টা একদম সহজ হয়ে গেল, আমাদের আর কোথাও বাইরে যেতে হলো না। এখন কোন শব্দগুলো তৎসম সেটা আমরা কিভাবে চিনব? যে শব্দে রেফ আছে, যে শব্দে রিকার আছে, যে শব্দে রফলা আছে, সেগুলো হলো কি তৎসম শব্দ। তাও আমাদের চেনা হয়ে গেল। নত্ব বিধান কাকে বলে বলেছি? নত্ব বিধান হলো তৎসম শব্দে যথাযথভাবে মূর্ধন্য এর ব্যবহারকেই বলে নত্ব বিধান। আচ্ছা, এখন নত্ব বিধান আমরা করতে গেলে এই যে সংস্কৃত শব্দ, এই যে তৎসম শব্দের সাথে এই যে মূর্ধন্য বসবে, এখন বসাতে গেলে এটারও কতগুলো নিয়ম আছে। সেই নিয়মগুলো আজকে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। আমরা বর্গ চিনি, বর্গ বলতে গণিতের বর্গ বলছি না, বাংলা দ্বিতীয় পত্রে ব্যঞ্জন বর্ণে বর্ণ রয়েছে। কয়টা বর্ণ আছে তোমাদের কি জানা আছে? 5টি বর্ণ কিন্তু রয়েছে। তাহলে বর্ণ কয়টি আছে? 5টি বর্গ আছে। এই বর্গগুলো কি কি তোমরা একটু দেখে নাও। ক বর্গ, ক বর্গ, 5টি বর্গের মধ্যে কি? চ বর্গ, চ বর্গ, ক বর্গ, চ বর্গ, তারপরে হলো ট বর্গ, তারপর হলো ত বর্গ, ত বর্গ, আরেকটা হলো প বর্গ। এই হলো 5টি বর্গ। তাহলে বর্গ কয়টি আমরা জানলাম? বর্গ হলো 5টি। এই 5টি বর্গের মধ্যে কি ব্যঞ্জন বর্ণ সবগুলো লুকায়িত আছে। এখন ক থেকে অ পর্যন্ত এটা হলো একটা বর্গ, এটাকে বলা হয় কি? বর্গ। আবার চ থেকে প্রত্যেকটা বর্গে কিন্তু আবার কয়টা করে অক্ষর আছে? ক, খ, গ, ঘ, অ, 5টি করে বর্ণ আছে। প্রত্যেকটি বর্গেই কয়টি করে বর্ণ আছে? 5টি করে বর্ণ আছে। আবার বর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এই বর্গগুলো আমাদের মনে রাখতে হবে। বর্গ কয়টি, কি কি, এবং কোন বর্গে কি কি বর্ণ আছে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। এখন ওইটা জানতে গেলেই তো আমাদেরকে ব্যঞ্জন বর্ণ পড়তে হবে, ক, খ, গ, ঘ, অ, এগুলো পড়তে হবে। যাই হোক, তো আমরা এটুকু জানলাম বর্গ কাকে বলে। আমরা জানলাম কি নত্ব বিধান কাকে বলে। তো আজকে যে নিয়মগুলো পড়বো সেই নিয়ম সম্পর্কে আমি একটু বলছি। এর আগে তোমাদেরকে একটি গল্প শোনাই। গল্পটা ঠিক, এটা এক সময় ছিল আদি যুগে। আদি যুগে হতো কি, তোমার ঋষি যোগী এরা কি করতো, তোমার বিভিন্ন গ্রামে বিভিন্ন সময় যাইতো। এই ঋষি যোগীরা যখন বিভিন্ন গ্রামে যাইতো, তখন সেই গ্রামের লোকেরা, অর্থাৎ একেবারে ছোট স্তরের লোক থেকে বড় স্তরের লোক পর্যন্ত সবাই ভাবতো যে এইবার বোধ আমাদের গ্রাম একেবারে পুণ্য লাভ করে ফেলেছে, এই গ্রামের যা পাপ ছিল, যা কিছু ছিল সব কিছু মোচন হয়ে গেছে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল, থাকতো ওই তখনকার সময়। সেটা অনেক আগের কথা, অনেক আগে। আর তখন যখন এটা মনে করতো কারা? গ্রামের লোকজন, একেবারে ছোট থেকে ছোট, মানে একেবারে ইতর প্রাণী থেকে বড় সবাই মনে করতো এই কথাটা। কারা গেলে? ঋষি যোগীরা যখন যেত ওখানে তাদেরকে দেখে।
তো ওটা দেখে তারা যখন এরকম ভাবতো, ওইটা থেকে আমি তোমাদেরকে একটা ছোট্ট শব্দ শিখাবো, যা থেকে তোমরা এই নত্ব বিধানটা ভালো করে নত্ব বিধানটা মনে রাখতে পারবে এবং সত্য বিধানটাও মনে রাখতে পারবে। তা আজকে তোমাদেরকে যেটা পড়াচ্ছি, আমি নত্ব বিধান পড়াচ্ছি, সুতরাং আমি নত্ব বিধান কীভাবে মনে রাখবে আমি শুধু এটুকুই বলবো আজকে। আর পরবর্তী ক্লাসে যখন আমি সত্য বিধান পড়াবো, তখন এই সত্য বিধান কীভাবে মনে রাখবে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো আজকে এই নত্ব বিধান মনে রাখার জন্য আমি যে শব্দটা লিখবো, এটা তোমরা ওই চ্যাপ্টারের উপরে লিখে রাখতে পারো। সেটা হলো, শব্দটা হলো এরকম যে তোমাকে ঋষির মতো, তোমাকে ঋষির, তোমাকে তোমাকে ঋষির মতো, আর একটু উপরে লিখি, তা না হলে হবে না, ধরবে না পরে। তোমাকে ঋষির মতো সংক্ষিপ্ত রূপে, তোমাকে ঋষির মতো সংক্ষিপ্ত রূপে পাক মনে হচ্ছে। তোমাকে ঋষির মতো সংক্ষিপ্ত রূপে পাক মনে হচ্ছে। এটা ক্লাসে ঢোকার পর কোনো একজন স্টুডেন্ট তাকে বললো। ধরো আমি ঢুকলাম, আমাকে দেখে বললো, তুমি ঢুকলে তোমাকে দেখে কোনো একজন স্টুডেন্ট বললো। এখানেই আমরা এই নত্ব বিধানগুলো সব কিছু পাবো। তোমাকে ঋষির মতো সংক্ষিপ্ত রূপে পাক মনে হচ্ছে, সরি রূপে না, সংক্ষিপ্ত, তোমাকে ঋষির মতো সংক্ষিপ্ত রূপে, রূপটাতে, সংক্ষিপ্ত রূপটাতে পাক মনে হচ্ছে, সরি সংক্ষিপ্ত রূপটাতে পাক মনে হচ্ছে। এই যে আমরা এটা লিখলাম, এ থেকে আমরা সবগুলো কি পাবো, নত্ব বিধানের নিয়মগুলো পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বিশেষভাবে বলছি, আমি বারবার বলছি, খাতা কলম নিয়ে বসো এবং তোমাদের বইটাও সামনে রাখো এবং বইয়ের উপরে এই কথাটা লিখে ফেলো। তাহলে আমরা নত্ব বিধানগুলো সবগুলো আমরা বলতে পারবো এবং নিয়মগুলো আমরা কি বিশ্লেষণ করতে পারবো। এখন যদি আমরা আসি, কোথায় আছে এই নত্ব বিধান এই লাইনের মধ্যে, এটা আমরা একটু দেখব। সেটা হলো এখানে দেখো, ঋষির। এখন এই নত্ব বিধানের নিয়মে যেটা আছে সেটা হলো ঋ মূর্ধন্য ষ, ঋ মূর্ধন্য ষ বয়সন্য র, এরপরে কিন্তু কি হয়, সরি এরপরে মূর্ধন্য বসে। কি বসে? মূর্ধন্য বসে। কার পরে মূর্ধন্য বসে? ঋ স বয়সন্য র, অন্তস্থ র, এর পরে কি বসে? মূর্ধন্য বসে। আমরা কিন্তু উচ্চারণের ক্ষেত্রে অনেকেই বলি মূর্ধন্য, না, এটা হলো মূর্ধন্য। উচ্চারণটা কি হবে? মূর্ধন্য। বানানটা এরকম, বানানটা হলো এই মূর্ধন্য, এরকম বানান, বুঝতে পারছো? সরি এখানে র্যাপ দেয়নি, এটা র্যাপ হবে। তো এই হলো মূর্ধন্য। মূর্ধন্য তাহলে কোথায় বসে? ঋ স র, এখানে ঋষির বলেছি আমি, এই শব্দটা এখানে চলে আসছে নত্ব বিধানের নিয়মে। কি আসছে? ঋ স অন্তস্থ র বা বয়সন্য র, যেটাই বলো, এরপরে কি বসবে? সবসময় মূর্ধন্য বসবে। যদি এর একটা উদাহরণ দিয়ে আমি বলি, সেটা হচ্ছে ধরো ঋণ। ঋণ বানান কিভাবে লিখে আমরা? ঋর পরে কি দেই? দন্তন্য না মূর্ধন্য? মূর্ধন্য। এরপরে বসে কি? মূর্ধন্য। সরি এটার উপরে মাত্রা নেই, মূর্ধন্যর উপরে। তো কি হলো? ঋণ।
এই যে রি, এরপরে কি বসছে? এই মূর্ধন্য বসছে। কি বসছে? মূর্ধন্য। তারপরে ধরো আরেকটা দিই আমি, সেটা হলো তৃণ। তৃণ, এই রিকার। এটা কি? এই রিকারের একটা সংক্ষিপ্ত রূপ হলো কি? তৃণ। এই যে এখানে বলেছি ঋষির মতো সংক্ষিপ্ত রূপটাতে, সংক্ষিপ্ত রূপ, এই যে সংক্ষিপ্ত রূপ, এটা হলো রি এর সংক্ষিপ্ত রূপ হলো কি? রিকার। এই সংক্ষিপ্ত রূপটাতেও কি বসবে? মূর্ধন্য বসবে। তাহলে কি তোমাকে ঋষির মতো সংক্ষিপ্ত রূপটাতে পাক মনে হচ্ছে। তাহলে মনে রাখার জন্য বলেছি, যদিও সেন্টেন্সটি খুব সুন্দর না, কিন্তু মনে রাখার জন্য এটা তৈরি করা। তো তোমাকে ঋষির মতো সংক্ষিপ্ত রূপটাতে পাক মনে হচ্ছে। এখানে রি, এই রি এর আবার সংক্ষিপ্ত রূপ হলো কি? রিকার, তাই না? রিকার হয়ে গেল। তো এখানে কি হবে? এই ক্ষেত্রে আমাদের কি বসবে? মূর্ধন্য বসবে। আচ্ছা, তাহলে ঋষি, ঋষি এখানে বানান করতে গেলে সেক্ষেত্রে চলে আসছে তৃণ। তৃণ বানান করতে কি আসছে? রিকার আসছে, এটা সংক্ষিপ্ত রূপে। আচ্ছা, তো আমরা এখন পেলাম যে রি, স, র আর হলো এইগুলোর আবার এই রি এর সংক্ষিপ্ত যে রূপ, সেটার বেলায়ও কি হবে? মূর্ধন্য বসবে। মোটামুটি এটুকু হয়ে গেল। তারপর রয়ে গেছে কি? ট। এখানে রূপটাতে ট আছে। ট বর্গীয়তে কি হয়? ট বর্গীয়, ট বর্গীয় শব্দে, ট বর্গীয় শব্দে সবসময় কি হয়? সব সময় ট বর্গীয় শব্দে সবসময় মূর্ধন্য হয়। সবসময় কি হয়? মূর্ধন্য হয়। ট বর্গের শব্দ সবসময় কি হয়? মূর্ধন্য হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি তোমাদের কি বোঝাতে চাচ্ছি। আমি এখানে যে শব্দ, একটি বাক্য লিখেছি, বাক্যটিকে বিশ্লেষণ করে মনে রাখার জন্য এভাবে লিখছি তোমাদের জন্য। তারপর কি আছে? রূপটাতে ট এখানে দিলাম আমরা। তারপর হলো পাক, অর্থাৎ প বর্গের, প বর্গীয়, প বর্গীয় শব্দেও সবসময় কি বসে? মূর্ধন্য হয়। প বর্গের শব্দেও মূর্ধন্য হয়। আরেকটা কি আছে? ক। ক বর্গীয় শব্দেও সবসময় কি হবে? মূর্ধন্য হবে। তাহলে কি আমরা বুঝতে পারছি এখন যে কোন কোন শব্দে মূর্ধন্যর ব্যবহার হবে, কোথায় দন্তন্য হবে? মোটামুটি এইটুকু তো আমাদের বোঝা হয়েছে। মনে হচ্ছে এটুকু আমি তোমাদের মনে রাখার জন্য সেন্টেন্সটাকে পূর্ণ করলাম শুধুমাত্র, ওটাতে কিছু নেই। আসলে সব কিছু রয়েছে এখানে। ঋষির মতো সংক্ষিপ্ত রূপ প্র এখানে আছে, এটাতে আছে, এটাতে আছে। এটুকু একটু তোমাদের মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি বারবার বলছি, একটু খাতাতে লিখে নাও, তাহলে নিশ্চয়ই ভুলবে না, মনে থাকবে তোমাদের। তাহলে আমরা কি জানলাম? কোথায় কোথায় মূর্ধন্য ব্যবহার হয়? একটা হলো ট বর্গীয় শব্দে। ট বর্গীয় শব্দে যেমন কেমন কি হয়? যেমন একটা আমরা বলি ঘন্টা, উদাহরণ দিলাম ঘন্টা, এখানে কি? মূর্ধন্য বসছে। লণ্ঠন, লণ্ঠন, এখানে কি? মূর্ধন্য বসছে। ঘন্টা, লণ্ঠন। তারপরে প বর্গীয়তে যাই। প বর্গীয় কি হতে পারে? প বর্গীয়তে পবন। প বর্গীয়তে একটা উদাহরণ মনে করি, কৃপণ, সরি, প বর্গীয়তে হলো কৃপণ, এখানে মূর্ধন্যর ব্যবহার আছে। আর ক বর্গীয়তে কি আছে? ক বর্গীয়তে হতে পারে কণা, কণা হতে পারে তোমার লক্ষণ। লক্ষণ কেন বললাম? লক্ষণ, এই ক্ষীয় শব্দটা কার কার যুক্ত বর্ণ? ক এবং মূর্ধন্য স, এই দুটো মিলে হয় কি? ক্ষীয়। সুতরাং লক্ষণ এটাও হবে কি? এই ক বর্গের মধ্যে। আমার মনে হয় তোমাদের যদি কোথাও বোঝার একটু ত্রুটি থাকে, তাহলে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে অবশ্যই আবারও বলে দেব।
তো তোমরা যেটা করবে সেটা হলো যে বাড়িতে একটু বইটা খুলে অবশ্যই দেখবে। আমি বারবার বলছি যে বইটা সামনে রেখো। আচ্ছা, যাই হোক, আর বাংলা বিষয়টা কিন্তু অনেক বেশি একটা কঠিন বিষয়। আমার মনে হয় সকল বিষয়ের চাইতে সবচেয়ে কঠিন একটা বিষয় সেটা হলো বাংলা। তবে কোনো বিষয়ই কঠিন না যদি সেটা তুমি মনের মধ্যে ভালো করে পুষে রেখে তারপরে পড়ো। মনের মধ্যে যদি এরকম থাকে যে না আমি এটা বুঝে নিব, তাহলে অবশ্যই ভালো লাগবে এবং তোমার সেটা সহজ হয়ে যাবে। কোনো সাবজেক্ট যদি তোমার ভালো না লাগে তাহলে অবশ্যই তোমার সেটা সহজ মনে হবে না কখনোই। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর যেটা হলো আমরা এটা সম্পর্কে জানলাম। তো এখন যেটা জানবো যে কোথায় হবে না সাধারণত, সেটা হলো যদি কোনো শব্দ সমাসবদ্ধ হয়। সমাসবদ্ধ কোনো শব্দে কিন্তু কখনোই মূর্ধন্য হবে না। কি হবে না? সমাসবদ্ধ কোনো শব্দে কখনোই মূর্ধন্য হবে না। যেমন ত্রিনয়ন, আমি একটা শব্দ বললাম, সেটা হলো ত্রিনয়ন। একটু মুছে নেই। ত্রিনয়ন এটা একটা সমাসবদ্ধ শব্দ। সমাস কি এটা? ত্রিনয়ন, তিন নয়নের সমাহার, সেটা হলো কি? ত্রিনয়ন। তাহলে এই যে সমাহার তিন নয়নের, তাহলে এটা হলো সমাসবদ্ধ একটা শব্দ। এখানে কখনোই এই যে নয়ন লিখেছি, এখানে কিন্তু মূর্ধন্যর ব্যবহার হবে না। এখানে কি হবে? দন্ত ন হবে। সবসময় সমাসবদ্ধ যে কোনো শব্দে কি হবে? দন্ত ন হবে, মূর্ধন্য হবে না, মূর্ধন্য হবে না। এটা তোমাদের মনে রাখতে হবে। তারপর যেটা হলো সেটা হলো যে সমাসবদ্ধ শব্দের এরূপ ক্ষেত্রে দন্ত ন হয়। যেমন আরেকটা আছে, যেমন ধরো সর্বনাম। সর্বনাম কি? এটা কি এক ধরনের কি সমাসবদ্ধ পদ না, শব্দ না? যেমন আমি তুমি সে, আমি তুমি সে, এগুলো কি সমাসবদ্ধ একটা শব্দ। তাহলে আমি তুমি সে, এগুলোতে কখনোই কি হবে না? কখনোই মূর্ধন্য হবে না। সবসময় কি হবে? দন্ত ন বসবে। তো আমি আরেকটা যেটা বলেছি ওই কথাটা তোমরা খাতায় লিখে রাখো। তোমাকে ঋষির মতো সংক্ষিপ্ত রূপটাতে কি মনে হয়েছে? পাক মনে হচ্ছে। এটা এই কথাটা লিখেছিলে তোমরা সবাই খাতায়, পাক মনে হচ্ছে। এই শব্দটা মনে রাখলে, এই বাক্যটা মনে রাখলে তোমরা অবশ্যই নত্যবিধান সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবে। এটা বিশ্লেষণ করলে সম্পূর্ণ চলে আসবে নত্যবিধান। এখন হলো তোমাদের বইয়ে আছে একটা জিনিস, একটা কবিতার মতো আছে তোমাদের বইয়ে। সেই বইটা অবশ্যই তোমরা কবিতাটা মুখস্থ করবে, তাহলে নত্যবিধানের আর তোমাদের কোনো সমস্যা হবে না। আমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বই থেকে কবিতাটা একবার বলছি। সেটা হলো বইয়ে আছে তোমাদের যে চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন, বেনবিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনীত মণি স্থানু গুণ পূর্ণ বেণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী নিপুণ তনিতা পানি, গৌণ কোন তাপ তান পনসান, চিক্কন নিক্কন তৃণ, কফনি বণিক গুণ, গণনা পিনাক গণ্য বান। এই যে কবিতাটা আছে, এই কবিতার মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু মূর্ধন্য এর ব্যবহার, অর্থাৎ এই ক্ষেত্রে এই সময় এই বানানগুলোতে সবসময় কি হবে? মূর্ধন্য এর ব্যবহার হবে। আমি কি বলেছি? কিসে হবে? এই কবিতার মধ্যে যে শব্দগুলো আছে, যেমন চাণক্য একটা শব্দ আমরা লিখি, তাহলে বুঝতে পারবে, তোমরা একটু দেখতে পারবে, যেটা হচ্ছে চাণক্য। চাণক্য এটা হলো চাণক্য, এটা হলো মূর্ধন্য। মাণিক্য, চাণক্য মাণিক্য। লবণ, যে শব্দগুলো এই কবিতায় ব্যবহার করা হয়েছে, লবণ। তৃণ, গুণ, এরকম অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। বেনি, সবগুলোতে কি সবসময় কি হবে?
মূর্ধন্য এর ব্যবহার হবে। এক্ষেত্রে কখনোই দন্ত ন ব্যবহার করা যাবে না। আর হলো ত বর্গের যে শব্দগুলো আছে, ত বর্গীয় শব্দে কখনো কি হবে না, মূর্ধন্যের ব্যবহার হবে না। কিন্তু এখন হয়তো বলতে পারো তৃণ শব্দ লিখতে গেলে কি হয়, মূর্ধন্য হয়, দন্তন্য হয় না। তোর সাথে কিন্তু রিকার ছিল। আমরা বলেছি কি সংস্কৃত যদি হয় শব্দ, তখন সেখানে কি করতে হবে, আমাদের সংস্কৃত শব্দে অবশ্যই কি হবে, বানানে মূর্ধন্য হবে। আর সংস্কৃত শব্দগুলো চেনার উপায় কি, সেখানে রিকার থাকবে, রফালা থাকবে, রেপ থাকবে, সেটাই হবে কি সংস্কৃত শব্দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আর বাড়াতে চাই না তোমাদের এই ক্লাস। এখন হলো যে নত্যবিধান সম্পর্কে আমরা মোটামুটি জেনে গেলাম। আমরা এই একটা বাক্যর মধ্যে সবগুলো নত্যবিধান পেয়েছি। আমি আগামী ক্লাসে আরেকটা বাক্যের মাধ্যমে তোমাদেরকে করাবো সত্যবিধান কি। সত্যবিধানটা আরেকটা বাক্যের মধ্যে দিয়ে শেষ করবো আমরা নত্য সত্যবিধান। বানানের ক্ষেত্রে এবং উচ্চারণের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নত্যবিধান এবং সত্যবিধান। সুতরাং ক্লাসগুলো তোমরা একটু ভালো করে করবে। আর এটা অবশ্য শুধুমাত্র যে নবম দশম শ্রেণীর জন্য প্রযোজ্য তা না, অষ্টম শ্রেণীর জন্য বিশেষ প্রয়োজন এই নত্য সত্যবিধান। এখান থেকে ছোট ছোট প্রশ্ন থাকে, অনেকগুলো বানান দেওয়া থাকে, কোন বানানটি সঠিক সেটা তোমাদের লিখতে হয়। আর তোমরা যখন পরীক্ষার খাতায় লিখতে যাও, তখনও বানান লিখতে গেলে দন্তন্য এবং মূর্ধন্য এই দুটোর মধ্যে কি করো, অনেক তফাৎ করে ফেলো। তাতে কিন্তু বানানের সঠিক নিয়ম থাকে না। কাজে তোমাদেরকে এগুলো জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর না বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই কোভিড-19 এখন আমার মনে হয় যে যেভাবে ছড়িয়েছে, কার থেকে কার গিয়েছে সেটা আমরা বলতে পারবো না। একটু সর্দি কাশি যারা আছে তাকেও টেস্ট করলেই শোনা যাচ্ছে যে পজিটিভ। যদি আমরা বলি যে সবসময় আমাদেরকে পজিটিভ মাইন্ডে থাকতে হবে, কিন্তু এই দিকে আর পজিটিভ হওয়া যাবে না। এখানে সবসময় আমাদের নেগেটিভ থাকার চিন্তা ভাবনা করতে হবে। আর সেই নেগেটিভ থাকার চিন্তার জন্য আমাদেরকে কি করতে হবে, সচেতন থাকতে হবে সবাইকে। সবার আগে হলো সেটা সচেতনতা, তারপরে হলো কি অন্যগুলো। নিজে যদি আমি সচেতন থাকি, তাহলে আমার মনে হয় না যে কি হবে, এই কোভিড-19 ধরতে পারবে। আল্লাহ সহায়, আল্লাহর উপর তো অবশ্যই আমাদের আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, সেটা আল্লাহর উপর ভরসা রেখে আমরা বলছি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, তোমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে সুস্থ রাখেন। যারা অসুস্থ আছেন তাদেরকেও যেন আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।